বৌদি তো বাচ্চাটাকে নিজের মেয়ে মনে করে। আর এই সত্যিটা যদি স্যার ম্যাডামদের কানে যায় তখন বৌদিকে মেনে নেবে তো। হেই, তোরা তো ঠিক কথা বলেছিস রে। এই ব্যাপারটা তুমি ভাবিনি। রণ এত ঘরগুলো অপরিষ্কার করে রাখে না, আমি গুছাচ্ছিলাম, এত ধুলো ময়লা। ও বেশ, কি ভাবছো বলো তো? আমাদের প্রজেক্টের আপডেট কি সানি? ফাইনাল আপডেটের জন্য ওয়েট করছি। ওয়েট করার মতো আমাদের হাতে কিন্তু সময় নেই সানি, আমাদের অ্যাক্টিভ হতে হবে। দা ভাইয়ের স্থাবর অস্থাবর টাকা পয়সা বিষয় সম্পত্তি এখন সব কিছু তো আমাদের। সো বিজনেসটা গ্রো করাতে হবে, প্রফিট মার্জিন বাড়াতে হবে। সেই জন্যই তো দিন রাত এত খাটছি আমি। নেক্সট প্ল্যানও রেডি আছে। শুধু প্ল্যানিং করলে কিছু হবে না সানি, আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে, না হলে সব কিছুই জলে। আমি জানি কখন কি করতে হবে, তুমি সবটা আমার উপর ছাড়ো। আজ থেকে বিজনেস হ্যান্ডেল করার দায়িত্ব আমার। ওকে? কি করতে চাইছো তুমি? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ব্যাপারটা কি? সুপর্ণা হঠাৎ বিজনেস নিজে হ্যান্ডেল করতে চাইছে। সে ও হ্যান্ডেল করুক বা আমি করি, কাজের কাজটা হওয়া নিয়ে কথা। ঝিনুক, এই বাড়িতে এসে তুমি খুশি তো? এটা আবার জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন হলো? অফকোর্স আমি খুব খুশি, কিন্তু মাঝে মধ্যে একটু অকওয়ার্ড লাগে। মানে এত বড় বাড়ি, আর তাতে মানুষ বলতে শুধু আমরা দুজন। মানে? না না, আমার খারাপ লাগছে বলছি না, ভালোই লাগছে, কিন্তু কি বলতো, মাঝে মধ্যে কেমন যেন একটা ভয় লাগে। তোমাকে কতবার বলবো আমার সাথে থাকাকালীন ভয়ের কোনো কারণ নেই। না না, আমি জানি তো সেটা। আসলে ওই বাড়িতে আমরা এতজন মানুষ ছিলাম যে সবসময় না একটা জমজমাট ব্যাপার হয়ে থাকতো, সবসময় ভরা ভরা ফিল হতো। আর এখানে বাড়িটাও এত বড়, আর শুধু আমরা দুজনে থাকি সেখানে, তাই একটু অদ্ভুত লাগে। তার মানে তুমি এই বাড়িতে এসে খুশি নও? মানেটা কি? আমি কি বললাম আমি খুশি নই? জাস্ট যা যা ফিল করেছি সেটা তোমার সাথে শেয়ার করলাম, এত ভাবার কিছু নেই। কাম। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমাদের বিয়ের সব অ্যারেঞ্জমেন্ট, ইভেন্টস, রিচুয়ালস, এসবে তুমি খুশি তো? শুধু আমি কেন, বিয়েতে যতজন গেস্ট এসেছিল প্রত্যেকে খুব খুশি, আর সব থেকে বেশি খুশি আমার ফ্যামিলির সবাই। ইনফ্যাক্ট আমার নিজেরও এখনো মাঝে মধ্যে বিশ্বাস হয় না যে এত বড় একটা গ্র্যান্ড ওয়েডিং, তার সব অ্যারেঞ্জমেন্ট শুধুমাত্র আমার জন্য হয়েছিল। রিয়েলি মাঝে মধ্যে সবকিছু কেমন যেন রূপকথার মতো লাগে। আসলে কি জানো তো সম্রাট, আমরা মধ্যবিত্তরা না ছোট ছোট বিষয় খুব খুশি হয়ে যাই, আর সেখানে তুমি তো গোটা পৃথিবীটাকে আমার কাছে নিয়ে এসে রেখেছো। তুমি আমার জন্য যা যা করেছো তার জন্য তোমাকে থ্যাংক ইউ বললে তোমায় ছোট করা হবে, মন থেকে বলছি। নিজের সম্রাজ্ঞীর জন্য কোনো সম্রাট যদি এইটুকু না করতে পারে তাহলে তার সম্রাট নামের সার্থকতাই নেই।
জাস্ট আ মিনিট। এটা তোমার জন্য। এতে কি আছে? নিজে খুলেই দেখে নাও। তুমি আর আমাকে কত সারপ্রাইজ দেবে শুনি? ওয়াও, কি সুন্দর শাড়িটা! আজকে যে তোমায় আমার কবার থ্যাংক ইউ বলতে হবে ভগবান জানে। বলতে হবে না, এই সুন্দর শাড়িটা আমার সুন্দর বউ পরে আসলেই হবে। প্লিজ পরে এসো। ইয়েস, আজকের দিন টোটাল দাদা বৌদি সিন 100। চা খা তোরা, চুপ কর। এই পল্টু, দাদা একটা কথা বলবো? যখন থেকে পল্লবীর ব্যাপারে সব সত্যি কথা জানতে পেরেছি না, মনের উপর থেকে ইয়া বড় একটা পাথর নেমে গেছে। দাদা আমি একটা কথা বলবো। বলে ফেল। পাথরটা তোমার বুক থেকে নেমে সামনে এই রাস্তায় কোথাও পড়ে আছে। এবার ওপারে যেতে গেলে পাথরটাকে আগে সরাতে হবে, আর সেটা কিন্তু খুব কঠিন। কেন রে, কেন? আমি 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 বুঝিয়ে বলছি। ও বোঝাবে। চেষ্টা তো করতে দে। ও দা, বাচ্চাটা বৌদির না ঠিক আছে, কিন্তু বৌদি তো বাচ্চাটাকে নিজের মেয়ে মনে করে। আর এই সত্যিটা যদি স্যার ম্যাডামদের কানে যায়, তখন বৌদিকে মেনে নেবে তো? ব্যাপারটা কিন্তু ভাবার আছে। আর তোমার বউয়ের ব্যাপারে স্যার ম্যাডাম আগের থেকে ইয়া বড় একটা শর্তের লিস্ট বানিয়ে রেখেছে। বৌদি সেই শর্তের সঙ্গে খাপ খাবে তো? হেই, তোরা তো ঠিক কথা বলেছিস রে। এই ব্যাপারটা তুমি ভাবিনি। আর তার চেয়ে বড় সমস্যা হলো পল্লবী দিদির শ্বশুর বাড়ির পরিবারের মেয়ে। এটা আমি আমার পরিবারকে কি করে বোঝাবো? ফুল কেস খেয়ে গেলাম তো রে। কি বলছিলাম শুনছিলি তোরা? হ্যাঁ শুনছিলাম তো, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। শুধু শুনলে হবে, টিপ্পুনি দে। টিপ্পনি টিপ্পনি আমি আমার পরিবারকে কি করে পটাবো? দাদা পরিবারের লোকজনকে পাঠানোর ব্যাপারে পরে ভাববে, আগে বৌদিকে তো পটাও। আগে বৌদি হ্যাঁ বলবে, তারপর তো ট্রেন ছাড়বে। হ্যাঁ বুঝে গেছি। সবার আগে পল্লবীর মনের টিকিট কাটতে হবে।